আমি মোস্তাফিজুর রহমান ইরান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন। আপনি জানেন যে ফেসবুকে অনেক ধরনের মক জাস্টিস হয় এবং বিভিন্ন ধরনের যেই ভুয়া আইডি দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। বিভিন্ন মানুষ না জেনে না বুঝে আংশিক বক্তব্য শুনে আমার উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। আপনি ঘোষণা দিয়েছেন যে 100 আসনে প্রার্থী দিবেন, তো সেখান থেকে বিএনপির কাছে কয়টা আসন চেয়েছেন এবং তারা কয়টা দিবে বলে আশ্বস্ত করেছে? দেখুন, লেবার পার্টি দীর্ঘ আজকে আমাদের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 24 তারিখে আমরা পালন করব। তো দীর্ঘদিন পরে আমাদের নিবন্ধন হয়েছে। দীর্ঘ প্রায় 15 বছর যাবত আমরা নিবন্ধন প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম করেছি, আমরা অফিস করেছি, বারবার আমাদের অনেক টাকা পয়সা আমরা নষ্ট করেছি। এর মধ্য দিয়ে আমাদের নিবন্ধন হয়েছে। আমাদের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, আগ্রহ, তারাও নির্বাচন করবে, তাদেরও অনেকেরই জনপ্রতিনিধি হওয়ার অনেকের আকাঙ্ক্ষা রয়েছে। তো সে মোতাবেক আমরা মনে করি যে আমাদের প্রচারের প্রশ্ন আছে যে লেবার পার্টি বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দল নয়। তো আমাদের প্রতীককে পরিচিত করার জন্য এবং মানুষের মাঝে আমাদের লেবার পার্টির যে রাজনৈতিক দর্শন ও সাম্যবাদ, তো এটাকে প্রচারের জন্য আমরা এই নির্বাচনের এই সময়টাকে একটা মোক্ষম সময় হিসাবে মনে করি। সেই হিসাবে আমাদের প্রচার কাজ চলবে এবং আমরা যাদেরকে সিলেকশন করব বা যাদেরকে মনোনয়নের প্রশ্নে আমরা সিদ্ধান্ত নেব, এগুলোকে আমরা বিএনপির সাথে হোক আর যার সাথেই হোক আমাদের সাথে যাদের সাথে আসন সমঝোতা হবে, আমরা সেখান থেকে আবার আমাদের প্রার্থীদেরকে আমরা স্থগিত করব। জি, একসময় আপনার সাথে জামাতের বেশ সুসম্পর্ক ছিল। 20 দলীয় জোটের অনেক দলকে জামাত টাকা দিত, এরকমটা শোনা যায়। আপনি কি কখনো জামাতের কাছ থেকে টাকা নিয়েছেন বা এরকম কোনো কিছু হয়েছে কখনো? দেখুন, বিএনপির সাথে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের সাথে অনেক সংগঠনের সাথে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে। জামাত ইসলামীও বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো রাজনৈতিক দল নয়। তাদেরও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংসদীয় রাজনীতি সব জায়গাতেই তাদের একটা অবস্থান রয়েছে, তাদের অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জামাত ইসলামীর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিগত জুলাই অভ্যুত্থানেও তাদের অনেক অবদান রয়েছে। তো একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকা আর তাদের অর্থ পুষ্ট হয়ে রাজনীতি করা দুই জিনিস। জামাতের সাথে আমার সাথে সম্পর্ক এখনও আছে। আমার সাথে বিএনপির সাথে যেমন সম্পর্ক রয়েছে, আমার সাথে তেমনি জামাতের সাথেও সম্পর্ক রয়েছে, আমার সাথে এলডিপির সাথেও সম্পর্ক রয়েছে, আমার সাথে নাগরিক পার্টির সাথেও সম্পর্ক রয়েছে। আমি একজন মধ্যপন্থার রাজনৈতিক কর্মী হিসাবে আমি সমস্ত রাজনীতির সাথে, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখতেই আমি পছন্দ করি। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম সাঈদীকে নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু বক্তব্য, যে আপনার কাছে টাকা নিয়ে এসেছিল। এটার পিছনের ঘটনাটা যদি একটু বলতেন। আমি প্রথমেই বলছি যে আমার বক্তব্যটা খণ্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে। আমার এই আর্থিক যেই অভিযোগ করেছি এর সাথে শামীম সাঈদী শুধুমাত্র মধ্যস্থতা জড়িত। আমি তার কাছ থেকেও টাকা আমি নেইনি, সেও আমার কাছ থেকে টাকা নেয়নি। তিনি 2018 সালের নির্বাচনের সময় পিরোজপুর 1 আসন থেকে বিএনপি জোটের প্রার্থী ছিলেন, আমি পিরোজপুর 2 আসন থেকে বিএনপি জোটের প্রার্থী ছিলাম। আমাদের সাথে বিশেষ বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। সেই সুবাদে তিনি আরেকজনের দ্বারা প্ররোচিত হয়ে আমাকে নির্বাচন থেকে আমি যেন নির্বাচনে না যাই বা আমার মার্কা যেন আমি ওই সুমন মঞ্জুকে দেই, এই ব্যাপারে তিনি মধ্যস্থতা করতে এসেছিলেন। আমি এই কথাটাই বলেছি, কিন্তু মিডিয়াতে এটা বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে। এখানে শামীম সাঈদীর কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ, তার বিরুদ্ধে কোনো দোষারোপ, তাকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য বা কোনো প্রকার আপত্তিকর বক্তব্য রাখা হয়নি। জি, আপনার বক্তব্যটাকে বিকৃতভাবে তুলে ধরার কারণে আপনি কোনো হুমকির শিকার হয়েছেন কিনা? আমি কোনো হুমকির শিকার হইনি, তবে আমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আপনি জানেন যে ফেসবুকে অনেক ধরনের মক জাস্টিস হয় এবং বিভিন্ন ধরনের যেই
ভুয়া আইডি দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়, বিভিন্ন মানুষ না জেনে না বুঝে আংশিক বক্তব্য শুনে আমার উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, যেটা তারাও কখনো করার মতো না। কেননা আমার সম্পর্কে যদি আমার বক্তব্যটি পুরোটা তারা শুনতো, তাহলে এই মন্তব্য তারা করতো না। আমি মব জাস্টিসের শিকার হয়েছি। শামীম সাঈদীকে আপনার কঠিন প্রতিদ্বন্দ্বী মনে হয় কিনা? বা আমি আমার যোগ্যতা নিয়ে আমি আমার নিজের পরিচয়ে রাজনীতি করি। আমি মোস্তাফিজুর রহমান ইরান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন, এবং গণতান্ত্রিক আন্দোলনই হচ্ছে কি আমার বেড়ে ওঠার আঙ্গিনা। আমি আমার পিতার পরিচয়, আমার শ্বশুরের পরিচয়, আমার ভাইয়ের পরিচয় আমি রাজনীতিতে আসিনি। আমি যা ধারণ করি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধ, এটাকে নিয়েই আমি ভোটারদের কাছে যাব, সুন্দর একটা আগামীর সৃষ্টির জন্য যাব। আমি উন্নয়ন অগ্রগতির স্লোগান নিয়ে যাব। আমি বাংলাদেশের মানুষের দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের সম্মুখ সারিতে আমি ছিলাম। আমি যুবলীগের হামলার শিকার। আমি নিজেই হচ্ছে গিয়ে আওয়ামী বর্বরতার একটা ক্ষতচিহ্ন। আমার পুরো শরীরটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের নৃশংস বর্বরতার শিকার। আমি নিজেই সাক্ষী। আমি দীর্ঘ 5 বার আমি গ্রেপ্তার হয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর আমি কারাগারে ছিলাম। আমার নামে অসংখ্য মামলা রয়েছে। একজন গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে আমি পার্লামেন্টে যেতে চাই জনগণের কথা বলার জন্য, এদেশের খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য, এদেশের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান হিসাবে আমি তাদের দুঃখ দুর্দশা মহান সংসদে উপস্থাপনের মধ্য দিয়ে আমি চাই যে তাদের জন্য আগামী দিনে তাদের সেই কষ্ট যেন লাঘব হয়। আমি এই কথাগুলোই আমি ভোটারদের কাছে যাব, আমি তাদের কাছে বলবো। আমি মনে করি যে এখানে আমার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জি, সবশেষ আপনার কাছে যে প্রশ্নটি করব, যে আপনি যদি এমপি হতে পারেন তাহলে জনগণের জন্য কি করবেন, এবং যদি না হতে পারেন তাহলে আপনার কি করণীয় হবে? দেখুন, আমি এখন পর্যন্ত এমপি হইনি। আমার রাজনীতির বয়স হচ্ছে 39 বছর। আমি রাজনীতিতে আমার কোনো ডিগবাজি নেই। আমি দীর্ঘ 25 বছর যাবৎ লেবার পার্টি করি। তো আমি যেমন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, আমাকে যদি জনগণ গ্রহণ না করে আমি আমার এই কাজই করে যাব। আর যদি নির্বাচিত হই তাহলে আমি আমার এলাকার উন্নয়ন অগ্রগতি, মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের জাতীয় জীবনে যেই আইনি ভিত্তিগুলো রয়েছে, আপনি জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই জুলাই চার্টারের গঠনের ক্ষেত্রে, জুলাই সনদের ক্ষেত্রে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আমি অন্যতম অংশীদার হিসাবে আমি কাজ করে যাচ্ছি। তো যার কারণে জাতীয় সংসদে জাতীয় নেতৃত্ব যারা দেয় তারাই যাবে। আমি সেই মহান সংসদে আমার এলাকার মানুষের দুঃখ কষ্ট, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এবং বেকারদের বিশেষ করে চিহ্নিত করে এবং তাদেরকে প্রায়োরিটি বেস আমি তাদেরকে কর্মসংস্থানের জন্য আমি চেষ্টা করব।